রোষা সমস্ত প্রমাণ দেখিয়ে দিলে সৃঞ্জয়কে ডিভোর্স পেপার ধরিয়ে দেয় রাজরূপ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রোষা সৃঞ্জয়ের কাছে প্রাইভেটে টাকা চাইলে তখনই সৃঞ্জয়ী বলে, আমার ব্যাগে টাকা আছে, সেখান থেকে বের করে নে, আমি একটু ব্যস্ত আছি। এ কথা শুনে তখন রোষা সৃঞ্জয়ের ব্যাগ হাতে নিয়ে ব্যাগে থেকে টাকা বের করতে যাবে, ঠিক তখনই দেখতে পাই অনেকগুলো স্লিপ, আর সেগুলো হচ্ছে পুরোটাই জায়গায় জায়গাকার বিল। এটা দেখে অবাক হয়ে যায় রুষা বলতে থাকে, এই সমস্ত কিছু তো বিদ্যা বৌদিকে যে ওই কনিষ্ক বিশ্বাস দিয়েছিল সবকিছুর বিল। তার মানে কি ষষ্ঠীর মধ্যে ভূত মাই সমস্ত কিছু কলকাঠি নাড়ছে। মাই হচ্ছে আসল কনিষ্ক বিশ্বাস সেজে বিদ্যা বৌদি ও দাদা ভাইয়ের মাঝখানে ঝামেলা সৃষ্টি করছে। এ ব্যাপারে বাবাকে সবকিছু জানাতে হবে আমার। এই বলেই দেখা যাবে রূপের ঘরে এসে রূপকে বলতে থাকে, বাবা তোমাকে কিছু জানানোর আছে, যার কারণে তোমার কাছে আসা। তখনই এই কথা শুনে দেখা যাবে রূপ বলতে থাকে, হ্যাঁ রুষা বল, কি বলবি। তখনই রুষা বলে, জানো বাবা, আমি আমি একটা জিনিস পেয়েছি যেগুলো দেখলে তোমার চোখ একদম উপরে উঠে যাবে। এ কথা শুনে দেখা যাবে রূপ বলতে থাকে, কি বলতে চাইছিস সেটা বল, এভাবে এভাবে হেয়ালি করার কোনো প্রয়োজন নেই। তখনই রুষা বিলগুলো বের করে রূপের হাতে দিলে রূপ বিলগুলো দেখে পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসবের মানে কি। তার মানে আমার ধারণাই ঠিক, সবকিছুর পেছনে সৃঞ্জয়ীরই হাত লুকিয়ে আছে। সৃঞ্জয়ী আসল কালপ্রিট। এরপরে রুষা বলতে থাকে, হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে সবকিছু মাই করছে, তাই মাকে কোনোভাবে ক্ষমা করলে চলবে না। মাকে তুমি শাস্তি দেবে, মাকে শাস্তি পেতে হবে। মা যদি সত্যি বিদ্যা বৌদি ও দাদা ভাইয়ের সংসারটা ভেঙে দিতে চায়, এটা তো আমরা মেনে নিতে পারি না, তাই না। জেনে বুঝে কি আর মেনে নেওয়া যায়। বিদ্যা বৌদি ভালো, আমি জানি বিদ্যা বৌদি অনেক ভালো, বিদ্যা বৌদিকে আমি অনেকটা ভালোবাসি। তাই আমি কোনোভাবে বিদ্যা বৌদির কষ্ট মেনে নিতে পারছি না। আমার আগে থেকে সন্দেহ ছিল যে মায়ের কোনো একটা কিছু করছে। তো কিন্তু এখন আমি নিশ্চিত হয়ে গেছি যে সত্যি সত্যি আমার মাই আসল কালপ্রিট, মাই সমস্ত কিছু করছে। এরপরে দেখা যাবে রূপ সমস্ত প্রমাণ দেখে বলতে থাকে, আজকে আজকে একটা হেস্তনেস্ত করব, সৃঞ্জয়ের মুখ থেকে সমস্ত সত্য কথা বের করব। আমি আজকে ডিভোর্স অ্যাপিল করব, ওকে ডিভোর্স পেপারে সাইন করতে বলবো। আর তখনও বুঝতে পারবে যে একটা মেয়ের সংসার ভাঙার কষ্টটা কি, তখনও নিজেই সমস্ত সত্যটা বলবে। তখনই রুষা বলে, কিন্তু ড্যাড বাবা, আমার ভবিষ্যৎ কি হবে। তখনই রূপ বলে, সেরকম কিছুই হবে না রুষা। আমি তোর মাকে ডিভোর্স দেব না, শুধু ওর মুখ থেকে কথা বের করতে ওকে ভয় দেখাবো। চিন্তা করিস না, তুই একদম ভাববি না। এরপরে দেখা যাবে একটি নকল ডিভোর্স ফাইল করে রূপ ডিভোর্স পেপার নিয়ে এসে সবার সামনে সৃঞ্জয়ের হাতে দিয়ে বলতে থাকে, সৃঞ্জয়ী, আমি তোমাকে মুক্ত করে দিলাম, এবার তুমি সাইন করে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। এ কথা শুনে সৃঞ্জয়ী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব তুমি, এ বয়সে তুমি এসব কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো। তখনই দেখা যাবে কথা শুনে রূপ বলতে থাকে, হ্যাঁ আমার মাথা একদম ঠিক আছে। তুমি তুমি আমাকে ডিভোর্স দেবে, আমিও তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তুমি যদি খোরপোশ চাও আমি খোরপোশ দেবো, কিন্তু আমি তোমার মতো মহিলার সঙ্গে সংসার করতে পারবো না। এই ঠিক তেমনটাই বিদ্যারও লাগছে, তোমার যেমন লাগছে। তখনই দেখা যাবে সৃঞ্জয়ী বলে, বিদ্যা ভালো মেয়ে নয়, তাই ওকে ওকে রিত অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, আমার সঙ্গে তুমি কেন এমন করছো। তখনই দেখা যাবে এ কথা শুনে রূপ বলতে থাকে, কি বললে তুমি, বিদ্যা ভালো মেয়ে নয় আর তুমি ভালো মেয়ে, এটা তুমি নিজেকে জাজ করছো। তখনই দেখা যাবে কথা শুনে সৃঞ্জয়ী বলে, কেন, তুমি আমার বিরুদ্ধে কি এমন জানতে পেরেছো যে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো, এভাবে কথা বলার সাহস পাচ্ছ। তখনই দেখা যাবে রুষা রীতের সামনে সমস্ত প্রমাণ তুলে ধরলে তখন রীত অবাক হয়ে যায় আর বলতে থাকে, কাকিমা, আমি তোমাকে এতটা বিশ্বাস করেছিলাম, আর তুমি শেষমেশ আমার সংসার ভেঙে দেওয়ার জন্য, বিদ্যার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করার জন্য এত বড় একটা চক্রান্ত করলে। এ কথা শুনে তখন দেখা যাবে সৃঞ্জয়ী অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে রূপ বলতে থাকে, সাইন করে দাও সৃঞ্জয়ী, সাইন আমি করে দিয়েছি। তখনই সৃঞ্জয়ী বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি সমস্ত কিছু ঠিক করে দেবো। রিক, আমাকে আমাকে কোনোভাবে তোমার কাকাই এর কাছ থেকে দূরে করে দিও না। তোমার কাকাইকে বোঝাও, আমি এই বয়সে কোথায় যাব, আমার তো সেরকম কেউ নেই। তোমার কাকাই তো সবটা জানে, সবটা জেনেই তো আমাকে এ বাড়ির বউ করে এনেছিল। তখনই রূপ বলে, তবে সেটা তোমারও বোঝা উচিত ছিল, ঠিক যেমন তুমি কোনো কিছু ছিল না তোমার, তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম, ঠিক একই রকম বিদ্যার অবস্থা, বিদ্যারও তো কেউ নেই, তাই না।
বিদ্যাকে তো ওকে কেউ কোনো জায়গায় মেনে নেয়নি, তারপরেও তুমি কেন মেয়েটার সঙ্গে এরকম একটা নোংরা জঘন্য কাজ করলে? এবার কি বুঝতে পারছো যে ওর কেমনটা লাগছে? ওকে তুমি নিজের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছো, কিন্তু মেয়েটার চরিত্র হনন করেছো, ওর চরিত্র নিয়ে কথা তুলেছো, কটাক্ষ করেছো, ওকে সবার সামনে ছোট করেছো, ওর লাইফটাই শেষ করে দিয়েছো। মেয়েটাকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছো। ও এখন মরণ ছাড়া ওর কোনো উপায় নেই। ও রিতকে কতটা ভালোবাসে সেটা তুমি খুব ভালো করে জানো, তারপরেও তুমি কেন এরকম নোংরা খেলা খেললে? সৃঞ্জয়ী বলো, কেন খেললে এরকমটা? তখনই দেখা যাবে সৃঞ্জয়ী রুষাকে বলে, রুষা, আমি তোর মা, তুই আমার সঙ্গে এরকমটা করতে পারলি? তখনই রুষা বলে, সরি মা, আমার কিছু করার নেই। তুমি যদি ভালো কাজ করতে তবে আমি তোমাকে সাপোর্ট করতাম, কিন্তু তুমি তো অন্যায় করেছো। বিদ্যা বৌদির সঙ্গে, দাদা ভাইয়ের সঙ্গে, বাবার সঙ্গে, আমার সঙ্গে, সবার সঙ্গে অন্যায় করেছো। আমাকে প্রতিবাদ করতে দাওনি। আমি আগে থেকে প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে প্রতিবাদ করতে দাওনি। তুমি বারবার আমাকে আটকে দিয়েছো। আমার তখনই খটকা লেগেছিল যে কোনো না কোনো ব্যাপার অবশ্যই আছে, যার কারণে তুমি আমার সঙ্গে এরকম এরকম করে সিন ক্রিয়েট করছো। তাই আমি আগে থেকে সমস্ত সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম। তুমি যখন আমাকে বললে তোমার ব্যাগের মধ্যে টাকা আছে, আমি টাকাটা বের করতে গিয়ে সমস্ত প্রমাণ পেয়ে যাই, তখনই আমি সবকিছু দেরি না করে বাবাকে বলি। বাবা সবকিছু দেখার পরেই আমাকে বলে যে তুমি যেটা করেছো সেটা অন্যায়, তার জন্য একটা প্রায়শ্চিত্ত করাতেই হবে তোমাকে। তাই তাই এই নাটকটা সাজানো। আসলে বাবা তোমাকে ডিভোর্স বলতে কিছুই দেয়নি, শুধুমাত্র তোমার মুখ থেকে সত্যিটা বের করার জন্য বাবা এই নাটকটা করেছে। কিন্তু এটাই তো সত্যি, তাই না? তুমি যেটা করেছো তোমার সঙ্গে ঠিক সেমনটাই হয়েছে। তোমার যেমন কষ্ট হচ্ছে, বিদ্যা বৌদিরও তো ঠিক একই রকম কষ্ট হচ্ছে। তুমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার ভাঙার কথা কি করে ভাবতে পারো, বলতে পারো? তখন এই কথা শুনে সৃঞ্জয়ী বলে, আমার চোখ খুলে দিয়েছিস তুই, তুই তো বাবাকে বোঝা। আমি কোনোভাবে এ বাড়ি ছেড়ে যেতে চাই না, এ সংসার ছেড়ে যেতে চাই না। আমার এই সংসার ছাড়া, এ বাড়ির লোকজন ছাড়া কেউ নেই পৃথিবীতে, তোরা ছাড়া আমার কেউ নেই। আমি কোথায় যাব বল? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে আমাকে প্লিজ দূরে চলে দিস না, আমাকে আমাকে দূরে যেতে দিস না প্লিজ। তুই আমার মেয়ে, তুই যদি তোর বাবাকে বোঝাস তবে তোর বাবা বুঝতে বাধ্য, তোর বাবা অবশ্যই বুঝবে, তুই তোর বাবাকে বোঝা। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন হৃদ বলতে থাকে, কিন্তু কাকিমা, আমি তো তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি যে অন্যায়টা করেছো আমার সঙ্গে, এরপরে ক্ষমা করার প্রশ্নই আসে না। তুমি এবং মা, আমার বাবা, সবাই মিলে আমার সঙ্গে এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারলে? আমি তো তোমাদের বিশ্বাস করেছিলাম, তোমাকে তোমাকে বাবাকে এবং এবং আমার মাকে বিশ্বাস করে আমি এমন সবকিছু মেনে নিয়েছিলাম, কিন্তু ভাবতেও পারিনি যে তোমরা এরকম একটা নোংরা জঘন্য খেলা খেলবে। আমাকে নিয়ে তোমরা নিজেদের মধ্যে গুটি সাজাবে। যদি জানতাম তবে আমি কিছুতে এই কাজটা করতাম না। সত্যি তোমরা তোমরা নিজেদের সাথে আমাকে ব্যবহার করেছো। নিজেদের সাথে তোমরা আমাকে ব্যবহার করেছো, খুব বাজেভাবে ব্যবহার করেছো। আমি তোমাদের কখনো ক্ষমা করতে পারবো না। তখনই এই কথা শুনে দেখা যাবে সৃঞ্জয়ী রূপের পা জড়িয়ে ধরে আর বলতে থাকে, প্লিজ রূপ, তুমি তুমি যদি আমাকে না বোঝো তবে কি করে হবে? তুমি আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো। আমি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি। আমি শুধু চেয়েছিলাম বিদ্যা যাতে এ বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ বিদ্যা এই বাড়ির যোগ্য নয়। তখনই রূপ বলে, তুমি আবার এই কথাটা বলছো? বিদ্যা যোগ্য নয়? তবে তবে তুমি কি যোগ্য ছিলে এই বাড়ির? যোগ্য হয়ে ওঠোনি? তবে বিদ্যাও যোগ্য হয়ে উঠতো, অবশ্যই যোগ্য হয়ে উঠতো। কেন ওকে তোমার কোন দিক থেকে অযোগ্য মনে হয়? আমার তো সব দিক থেকে ওকে যোগ্য মনে হয়। ওর মতো ভালো মেয়ে দুটো হয় না। তোমার কাছে কেন ওর যোগ্যতার পরিচয় দিতে হবে, আমি কি জানতে পারি? তখনই এ কথা শুনে সৃঞ্জয়ী বলে, ও ও কলেজ, আমাদের বাড়ির বউরা কলেজে কিংবা বাইরে কাজ করে না, কিন্তু ও ও কলেজ নিয়ে বিক্ষোভ ছাড়বে না। ও যদি কলেজটা ছেড়ে দিত তবে অবশ্যই আমরা ওকে মাথায় করে রাখতাম, কিন্তু ও কলেজটা কোনো মতেই ছাড়তে রাজি নয়। তখনই দেখা যাবে রূপ বলতে থাকে, কেন ছাড়বে ও কলেজ? ও তো শিক্ষার্থীদের নিয়ে ভালো থাকার প্রতিজ্ঞা করেছে। ওদের সবাইকে কথা দিয়েছে যে কখনো ওদের হাত ছাড়বে না। তবে ও কেন কেন সবার হাত ছেড়ে দেবে? সৃঞ্জয়ী, তোমার মতো অকৃতজ্ঞ মেয়ে ও নয়, কিন্তু তুমি একটা অকৃতজ্ঞ। তুমি হয়তো ভুলে গেছো যে একটা সময় তুমি বিদ্যার থেকে আরো আরো নিচু জায়গাতে ছিলে, সেখান থেকে তোমাকে আমি তুলে এনেছিলাম। সেদিন কিন্তু বৌদি কোনো রকম কোনো আপত্তিকর কথা বলেনি, কিন্তু আজকে বৌদি প্রথমে কোনো রকম আপত্তিকর কথা না বললেও তুমি বৌদির মাথাটা এমন ভাবে খেয়ে দিয়েছো যে বৌদি এখন আপত্তিকর কথা বলতে বাধ্য। বৌদি এই কলকাঠি নাড়ছে। তখনই দেখা যাবে তখনই দেখা যাবে চিৎকার চেঁচামেচি শুনে নেমে আসে রাজদীপ চ্যাটার্জি ও ও
ত্রিধা। ত্রিধা বলতে থাকে, কি হচ্ছে এসব এখানে? তখনই দেখা যাবে সৃঞ্জয়ীকে ত্রিধার কাছে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, প্লিজ দিদিভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার দেবরকে বোঝাও, ও যেন কোনোভাবে আমাকে আমাকে এই বাড়ি থেকে বের না করে দেয়। তখনই ত্রিধা বলে, কেন? ও তোকে বাড়ি থেকে বের করে দেবে কেন? তখনই দেখা যাবে রূপ বলতে থাকে, আমার ওয়াইফকে আমি কোথায় রাখবো না রাখবো সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার বৌদি, তুমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারো না। তখনই দেখা যাবে ত্রিধা বলতে থাকে, তুই তো কখনো আমার সঙ্গে এভাবে কথা বলিস নি রূপ, আজকে এভাবে কথা বলার কারণটা কি জানতে পারি? তখনই কথা শুনে দেখা যাবে রূপ দেখা যাবে হৃদ বলতে থাকে, কারণটা আমি বলছি, কারণটা হচ্ছে তোমরা যে জঘন্য খেলাটা খেলছো সে খেলাটার সমস্তটা আমি জেনে গেছি। তোমাদের এই মিথ্যে চাপ ধরে ফেলেছি আমি বিদ্যার কাছে যাব, বিদ্যাকে ফিরিয়ে আনবো। তুমি একটা মেয়ের চরিত্রে এভাবে এভাবে দাগ লাগাবে আমি ভাবতেও পারিনি। তোমাকে আমার মা বলে পরিচয় দিতে ঘৃণা লাগছে। আর বাবা, তুমি তুমি তোমার অসুস্থতার সুযোগ নিলে, তোমার শরীরের দোহাই দিয়ে আমাকে এভাবে এভাবে মিথ্যা বলে আটকে রাখলে। সত্যি তোমাকে আমি দেখে ভাবতে পারছি না যে তুমি এমন একটা কাজ করতে পারো। তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এ কথা শুনে দেখা যায় তখন তখন রাজদীপ বলে, তুই বুঝতে পারছিস না, ওরা রূপ তোকে ভুলভাল বোঝাচ্ছে, রূপের কথাই তুই বিশ্বাস করিস না। তখনই হৃদ বলে, ও কাকাই যদি ভুলভাল বোঝায় তবে এই প্রমাণগুলো, এগুলো কি ভুল? এগুলো কি কাকাই ভুলভাল সাজিয়ে এনেছে? তখনই দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে। রাজদীপ চ্যাটার্জি আর কোনো কথা না বললে তখনই হৃদ বলতে থাকে, সত্যি তোমাদের দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তোমরা এতটা নিচে কি করে নামতে পারো? তোমরা যদি এতটা নিচে নেমে যাও তবে তবে আমি কি করে তোমাদের পরিচয় দিই? তোমাদের সঙ্গে থাকার কথা আমি ভাবতেও পারি না। আমি বিদ্যার সামনে গিয়ে কিভাবে মুখ দেখাবো, বিদ্যার সামনে কিভাবে দাঁড়াবো আমি নিজেও জানি না। তখনই দেখা যাবে এ কথা শুনে রূপ বলতে থাকে, বিদ্যা বিদ্যা তোকে মেনে নেবে, বিদ্যা কোনো রকম কথা বলবে না। তখনই দেখা যাবে ত্রিধা বলতে থাকে, না বিদ্যার কাছে তুই যাবি না, একদম বিদ্যার কাছে যাবি না, ওই মেয়েকে আমি কিছুতেই এ বাড়ির বউ করে তুলবো না। তখনই দেখা যাবে হৃদ বলতে থাকে, তুমি যদি ওকে এ বাড়িতে মেনে না নাও, কোনো কোনো আপত্তি নেই, আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব, কিন্তু কোথাও কোনো জায়গাতে আমি ওকে ছাড়বো না। তোমাদের কারণে আমি বিদ্যাকে কিছুতেই ছাড়তে পারবো না। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, যে ভুলের কোনো রকম কোনো ক্ষমা নেই। আমি বিদ্যার কাছে গিয়ে ক্ষমা চাইবো, ওকে আমি বলবো যে আমি যেটা করেছি সেটার জন্য আমি ওর কাছে ক্ষমা চাইছি। এরপরে দেখা যাবে হৃদ সেখান থেকে বেরিয়ে যায়, ড্রাইভারকে সঙ্গে নিয়ে বিদ্যার কাছে আসে। বিদ্যার কাছে এসে বিদ্যার দরজায় নক করলে বিদ্যা দরজা খুলে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার রাজদীপ চ্যাটার্জি, এখানে কেন এসেছেন আপনি? তখনই দেখা যাবে কথা শুনে হৃদ বলতে থাকে, বিদ্যা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে কাকিমাই সমস্ত সমস্ত কিছু করেছে, আমি কাকিমার কথা শুনে এমনটা করেছি। কাকিমার কথা শুনে আজকে আমি তোমার থেকে এতটা দূরে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখনই বিদ্যা বলে, আমি বলেছিলাম যে আপনাকে আমার দরজায় আসতে হবে, একদিন না একদিন আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন। কিন্তু কিন্তু যে নিজের নিজের ওয়াইফকে বিশ্বাস করতে পারে না, তার সঙ্গে সম্পর্ক রাখার কোনো রকম কোনো ইচ্ছে নেই আমার। আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, বারবার বলেছি যে আমাকে আমাকে বোঝার চেষ্টা করুন, কিন্তু আপনি আমাকে ভুল বুঝে গেছেন, কিছুতে বিশ্বাস করেননি। তবে তবে কি করে আপনাকে আমি ক্ষমা করে দিই বলুন তো? তখনই দেখা যাবে হৃদ বিদ্যার পা জড়িয়ে ধরতে গেলে তখনই বিদ্যা হৃদকে আটকে দেয় আর বলতে থাকে, একদম আমার পায়ে হাত দেবেন না, বলে দিলাম। আমি আমি একজন অধ্যাপিকা আর আপনি একজন মালিকের মতো আচরণ করুন। আপনি আপনি আমার সঙ্গে কেন এরকম করে কথা বলছেন? আপনি তো বলেছেন যে আপনি মালিক আর আমি সাধারণ একজন অধ্যাপিকা, আপনি আমাকে মাইনে দেন আর আমি সেই মাইনেটা হাত পেতে আপনার থেকে নেই। এ কথা শুনে তখন দেখা যাবে রূপ অবাক হয়ে যায় আর বলতে থাকে, প্লিজ বিদ্যা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। এরপরে দেখা যাবে রূপ এসে বলতে থাকে, বিদ্যা আমি তোমার কাকাই, তোমার বাবার সমতুল্য, আমি তোমাকে বলছি ওকে ক্ষমা করে দাও। ওকে ওকে যেভাবে হেপ্নোটাইজ করে রাখা হয়েছিল ও ঠিক সেভাবেই ছিল, তাই